যারা টেন্টেড ক্যান্ডিডেট টাকা দিয়ে চাকরি পেলো তাদের 20,000 25,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হবে। এটা কি করে মেনে নেওয়া সম্ভব? আমার নিজের ওপর দায়িত্ব নিয়ে বলছি, চ্যানেলের ওপর কোনো দায়িত্ব নিয়ে নয়। এটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে হয়েছে এবং তৃণমূল নেতারাই আজকাল বলে যে 40 থেকে 50% টাকা দিয়ে চাকরি বিক্রি হয়। সত্যি হয়, এটা কোনো মানে পশ্চিমবাংলায় এটা ফ্যাক্ট। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে ভাতা দিচ্ছেন বা ভাতার ঘোষণা করেছেন, যারা অযোগ্য তাদেরকে ভাতা দিতে চান, কিন্তু চাকরি খেকো আইনজীবীরা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীমরা, তারা এই ভাতা দেওয়া বন্ধ করছে মামলা করে। তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যদি ভাতা দেওয়া হয়, বাকি 1 কোটি বেকার যুবক যুবতী আছে যারা অনেকে আছে চাকরি পায়নি, তাদেরকে কেন ভাতা দেওয়া হবে? নবান্নে আপনারা চিঠি লিখুন যে ভাতা সকলকে দিতে হবে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি 1 কোটি মানুষকে ভাতা দিতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটা আমি একদম আজকে প্রকাশ্যে বলছি এবং সব জায়গাতেই তাই বলেছি যে যাদের থেকে টাকা নিয়েছে তাদের যেন তেন প্রকারে হোক বাঁচাতে হবে। প্রাইমারিতে যদি আপনি দেখেন, সেখানেও আপনি দেখবেন 25 থেকে 30 লক্ষ প্রাইমারি লেভেলে বেকার। যারা অ্যাপ্লিকেন্ট মানে তাকে আমি বেকারই ধরবো। 95% অ্যাপ্লিকেন্ট বেকার। পাবলিক সার্ভিস কমিশনে 15 লক্ষ থেকে 20 লক্ষ অ্যাপ্লিকেন্ট হয়। WBCS পরীক্ষা লাস্ট 10 বছরে হয়নি। এই যদি সংখ্যা হয় যে একটা অ্যাপ্লিকেশন বেরোলে এত লক্ষ পরীক্ষার্থী, তার মানে আপনাকে ধরতে হবে এত লক্ষ পশ্চিমবাংলায় বেকার। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ রয়েছে। আদৌ কি মানে যে বিশ্বাসযোগ্যতা যে জায়গায় গিয়ে পৌঁছেছে? এই 26,000-এর মধ্যে আমি আপনাদের বলে দিই 15,000 যোগ্য আছে। আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে। কিছুদিন পরে এই আন্দোলনটা রূপান্তরিত হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা আশা করে আছেন যে 50,000 ভ্যাকেন্সি বেরোবে, 40,000 ভ্যাকেন্সি বেরোবে, আমাদের চাকরি হবে, আপনাদেরকে আমি একদম বলে দিচ্ছি হবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে 25,000 এবং 20,000 টাকা করে মানে ঘরে বসিয়ে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে আজকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা উঠেছিল কোর্টে। বিক্রম স্যার অন্যতম মামলাকারীদের আইনজীবী। স্যার আজকে কি হলো একটু যদি বলেন আমাদের দর্শকদের। আমরা মামলাটা আজকে করেছিলাম, আইটেম নাম্বার 10 ছিল। সেখানে আমাদের স্পষ্টতই যেটা পিটিশনে ছিল সেটা হচ্ছিল এটা সম্পূর্ণ বেআইনি। যারা কিনা চাকরি পেয়েছে তাদের মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেট সকলকে এই যে ভাতা দেওয়ার প্রশ্নটা উঠেছে বা ভাতা দিচ্ছে একটি নোটিফিকেশনের মাধ্যমে, এই নোটিফিকেশনটা সম্পূর্ণ বেআইনি। আমাদের যেটা মূলত বক্তব্য যেটা ছিল বা যেটা যুক্তি, সেটা হলো যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা পয়সা দিয়ে চাকরি পেল, তারা কিনা ভাতা পাবে, আর যারা কিনা অ্যাপ্লিকেশন জমা দিল, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা বাড়িতে বসে থাকবে, তারা কিছু পাবে না। এই বৈষম্যতাটা কি করে সম্ভব? এটা আর্টিকেল 14 ভায়োলেশন না? আজকে বলা হচ্ছে যে তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আর যারা 2016 থেকে আর 25 অব্দি চাকরি পায়নি তাদের কি হবে? তাদের কেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হবে না? 22 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লিকেন্ট এই ফার্স্ট SLST তে। প্রাইমারিতে আপনার আরো 20 লক্ষ অ্যাপ্লিকেন্ট রয়েছে। পাবলিক সার্ভিস কমিশনে আরো 15 লক্ষ অ্যাপ্লিকেন্ট রয়েছে। কলেজ সার্ভিস কমিশনে একটা বড় সংখ্যায় অ্যাপ্লিকেন্ট রয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আরো একটা বড় সংখ্যায় অ্যাপ্লিকেন্ট রয়েছে। তাদের কি দোষ? আজকে শুনানির সময় এটা বিচারপতি বলেছেন যে যারা যারা আনএমপ্লয়েড ইউথ, তাদের জন্য সরকারের কি ভূমিকা? যারা চাকরি পায়নি, সারা পশ্চিমবাংলায় আনএমপ্লয়েড ইউথ, যুবক যুবতী যারা চাকরি পায়নি, 18 থেকে 40 বা 45 বছর যদি ধরা হয়, বা যাদের জীবনটা শেষ হয়ে গেছে, তাদের 50 পেরিয়ে গেছে, সারা জীবনে বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লাই করে কিছু করতে পারেনি এই দুর্নীতির জন্য 2011 সালের পর থেকে, তাদের সংখ্যাটা প্রায় 1 কোটির উপর ছাড়িয়ে যাবে। তো তারা কি করবে? তা স্বাভাবিকই আজকে অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে একটা মেনটেনেবিলিটির প্রশ্ন ওঠে। সেই মেনটেনেবিলিটির প্রশ্নে অ্যাডভোকেট জেনারেল বলে যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বা যারা পরীক্ষায় বসেছেন তাদের এটা পাওয়ার যোগ্যতা নেই, যারা কিনা চাকরি পেয়েছে আমরা তাদেরকে দেওয়ার কথা বলেছি। আমাদের কাউন্টার যুক্তি যেটা আমাদের সিনিয়র দেখিয়েছেন, বিকাশবাবু ছিলেন, সেটা মূলত বিষয়টা হলো আজকের ডেটে সুপ্রিম কোর্ট যখন সবার চাকরি টার্মিনেট করে দিয়েছে, তাহলে সবার পজিশন সমান। যে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তারও যা পজিশন, যে চাকরি পেয়ে গেছিল তাদেরও পজিশন, শুধু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে।
দুটো ক্যাটাগরিতে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা বিভক্ত হচ্ছে, একটা টেন্টেড আর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই সংখ্যার মধ্যে যারা চাকরি পেয়েছিলেন তারাও এই সংখ্যাতে যেমন পড়ে, আবার যারা চাকরি পাননি তারাও কিন্তু নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এর সংখ্যার মধ্যে পড়ছেন এবং তারা আবার পরীক্ষা দেবেন। এই জায়গায় জিনিসটা দাঁড়িয়ে আছে। যদি যারা যে ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে বা যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা যদি ভাতা পায়, তাহলে বাকিরা পাবে না কেন? একদম। এটা একটা প্রশ্ন, এটা আমার মনের মধ্যে এই প্রশ্নটা আমি নিজে করছি বা আমি জানতে চাইছি। যাই হোক, আমরা কোর্টের কাছে সাবমিশন করেছি। আলটিমেটলি দুতরফা শুনানির পরে আজকে আদালত অর্ডার রিজার্ভ করেছেন। জাজমেন্ট কি আসে সেটা আমরা দেখি, এবং অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে এটা জানানো হয়েছে যেহেতু এটা সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে আর রিভিউ পিটিশনস গুলো পেন্ডিং আছে, মামলাটা হাইকোর্টে হবে না, মামলাটা সুপ্রিম কোর্টে হবে। তা আমরা এটা কোর্টের কাছে জানিয়েছি যে এটা ফ্রেশ কজ অফ অ্যাকশন, যেহেতু সেই জন্য এটা কলকাতা হাইকোর্টেই হবে। এবং সুপ্রিম কোর্টে মামলা কিছু পেন্ডিং নেই এখন। রিভিউ যদি এখন প্রত্যেক দিন এখন সরকার যদি 5,000 রিভিউ করবে মনে করে, তা তো চলতেই থাকবে। যতগুলো রিভিউ এখনো অবধি হয়েছে বা যতগুলো এমএ এখনো অবধি হয়েছে সবকটাই ডিসমিস হয়েছে। শুধু 17ই এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট একটা ক্ল্যারিফিকেশন করে দিয়েছিল, সেখানে গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য কিচ্ছু করে। তারপরেও যদি ভাতা দেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ অন্যায়। আমি পশ্চিমবাংলার যুব সমাজ যারা আছে, ছাত্র আছেন, ছাত্রী আছেন, যারা বঞ্চিত বিতাড়িত যারা, তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব যে আপনারা সবাই গর্জে উঠুন। প্রয়োজনে আপনারা সবাই নবান্নেতে আবেদন জানান। পাবেন কি পাবেন না সেটা পরের প্রশ্ন, আবেদন জানাতে তো দোষ নেই। যে যদি ওরা পায় তাহলে এরা কেন পাবে না? 1 কোটির ওপরে পশ্চিমবাংলাতে বেকার যুবক যুবতী আছে, লোকে 2,000 টাকা করে পাবে কেন? তার মধ্যে আর একটা বিষয় হচ্ছিল যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, প্যারা টিচার, মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল আছে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, যত আন্ডারটেকে কন্ট্রাকচুয়াল, তাদের মাইনে কারোর 5,000, কারোর 7,000, কারোর 12,000। তাদের ক্ষেত্রে সমকাজে সমবেতন হবে না কেন? মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট টাকা দিয়ে চাকরি পেলো তাদের 20,000, 25,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হবে। এটা কি করে মেনে নেওয়া সম্ভব? এটা কি করে, এইটা কোন যুক্তিতে মেনে নেওয়া সম্ভব? এরকম উদাহরণ সারা ভারতবর্ষে আমরা দেখিনি। সারা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমি আমার অন্তত আইন জীবনে যতদিন প্র্যাকটিস আমি কোনোদিন পাইও নি। ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবাংলাতেই এটা সম্ভব হয়েছে। এবং আমি বলছি, এর দায়িত্ব সহকারে বলছি এবং আমার নিজের ওপর দায়িত্ব নিয়ে বলছি, চ্যানেলের ওপর কোনো দায়িত্ব নিয়ে নয়, এটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে হয়েছে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি তো ভুল বোঝানো যে অব্যাহত রেখেছেন। আজও তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে ভাতা দিচ্ছেন বা ভাতার ঘোষণা করেছেন, যারা অযোগ্য তাদেরকে ভাতা দিতে চান, কিন্তু চাকরি খেকো আইনজীবীরা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীমরা, তারা এই ভাতা দেওয়া বন্ধ করছে মামলা করে। এবার জনগণ বিচার করবে, এই কথা তিনি বলেছেন। আমি জনগণের কাছেই বিচারের জন্য এটা রাখছি যে যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যদি ভাতা দেওয়া হয়, বাকি 1 কোটি বেকার যুবক যুবতী আছে যারা অনেকে আছে চাকরি পায়নি, তাদেরকে কেন ভাতা দেওয়া হবে না? এটা জনগণই চিন্তা করুক। এটা আমি জনগণের ওপরে রাখছি এবং জনগণই চিন্তা করুক। এবং একজন মানুষ হিসাবে, একজন আইনজীবী হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসাবে যত অ্যাপ্লিকেন্ট আছে, যাদের অ্যাডমিট কার্ড আছে, তাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে মেল মারফত, চিঠি মারফত নবান্নে আপনারা চিঠি লিখুন যে ভাতা সকলকে দিতে হবে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি 1 কোটি মানুষকে ভাতা দিতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, অন্য কে কি পারবে আমি তাদের ব্যাপারে বলবো না। আমি সেই পলিসির বিরোধিতা করে কোনো মামলা করব না, এটা আমি একদম আজকে প্রকাশ্যে বলছি এবং সব জায়গাতেই তাই বলেছি। এটা তো উনি তো শুধুমাত্র যারা তৃণমূলকে টাকা দিয়েছে তাদের ওপর ওনাদের সেন্টিমেন্ট থাকবে, তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থাকবে। 2016 সাল থেকে আর আজকে 25 সাল পর্যন্ত যারা একটা টাকা পেলেন না, যাদের একটা টাকা মাইনে হলো না, যারা নিজেদের যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেলেন না, চাকরিগুলো বাজারে বিক্রি হলো, তাদের ওপর কোনো সেন্টিমেন্ট নেই।
আমি সেই সব মানুষদের বলছি আপনারা জেগে উঠুন, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। আমি বলছি স্যার, কখনো এই অযোগ্যদের বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি, কখনো ওই অযোগ্যদের যেখানে চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে ভাতা দেওয়ার ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, আবার বলছেন যে বাধা দেওয়া হচ্ছে এতে। আমি বলছি স্যার, এই মানে এই কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায় মানে এইভাবে কতদিন চলবে? এর ফলে তো একদিকে দেখুন আমাদের রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল তার একটা সম্মান আছে, আজকে বিচারপতির রীতিমতো ভর্ৎসনার সম্মুখীন হতে হয়েছে আমি যেটা শুনেছি। আমি বলছি একজন মহিলার ইগো স্যাটিসফ্যাকশনের জন্য আর কত মানে অপদস্থ হতে হবে আমাদের? এটা 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 কোনো ইগো স্যাটিসফ্যাকশন নয়, এটাই আপনারা ভুল করছেন। ইগো স্যাটিসফ্যাকশন নয়, টাকা নিয়ে চাকরি দিয়েছে, যাদের থেকে টাকা নিয়েছে তাদের যেন তেন প্রকারে হোক বাঁচাতে হবে, তাদের যেন তেন প্রকারে হোক বাঁচাতে হবে। আপনি একটা কথা বলুন, যদি আজকে জেনুইন যারা টিচার, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের মধ্যে যদি যারা জেনুইন তাদের বাঁচানোর সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে একটা সেগ্রিগেটেড লিস্ট প্রকাশ্যে নিয়ে আসতো। আমি বারবার এই কথাটা বলি, আজকে কেন ওই সেগ্রিগেটেড লিস্টটা প্রকাশ্যে আসছে না? তার কারণটা হচ্ছে হলো, মেন কারণটা হচ্ছে হলো যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যই সরকারের, তাদেরকে বাঁচানোর উদ্দেশ্য, তাদের ওপর সেন্টিমেন্ট, তাদের ওপর সমস্ত কিছু। এই জায়গাটা রাজ্য সরকার করছে। এবং আমি এটা জনগণের কাছে বলছি, যারা চাকরি পাননি, যাদের জীবনটা পরীক্ষা দিতে 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 শেষ হয়ে গেছে, 25 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, আর চাকরি পাবেন না, জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তারা কেউ হয়তো মুড়ি বিক্রি করছেন বা কেউ হয়তো ঘুগনি বিক্রি করছেন মুখ্যমন্ত্রীর প্রস্তাবে। তাদের ক্ষেত্রে আমি বলছি, সারা পশ্চিমবাংলায় আপনি সরকারি চাকরি বাদ দিন, প্রাইভেট সেক্টরে কটা কর্মসংস্থান আছে বলুন তো? 25 লক্ষ একটা অ্যাপ্লিকেশন জমা পড়ছে একটা সরকারি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়। আপনি যদি সংখ্যাটা হিসাব করেন, সেটা 22 লক্ষ পরীক্ষার্থী ফার্স্ট SLST তে। তার মানে আপনাকে বুঝতে হবে 22 লক্ষ বেকার SLST লেভেলে। এবার আপনি চলে আসুন প্রাইমারিতে যদি আপনি দেখেন, সেখানেও আপনি দেখবেন 25 থেকে 30 লক্ষ প্রাইমারি লেভেলে বেকার। যারা অ্যাপ্লিকেন্ট মানে তাকে আমি বেকারই ধরবো, 95% অ্যাপ্লিকেন্ট বেকার। আপনি যদি চলে যান পাবলিক সার্ভিস কমিশনে, 15 লক্ষ থেকে 20 লক্ষ অ্যাপ্লিকেন্ট হয়। WBCS পরীক্ষা লাস্ট 10 বছরে হয়নি। যে ছেলেটার 35 বছর বয়স, 10 বছরে হয়নি মানে তার 45 বছর হয়ে গেল, সে আর পরীক্ষা দিতে পারবে না, তার জীবনটা শেষ হয়ে গেল। যে ছেলেটার 18 বছর বয়সে 22-23 বছর বয়সে পরীক্ষা দেবে, তার যদি 10-12 বছর 15 বছর চলে যায়, তার জীবনটা চলে গেল। না হচ্ছে পরীক্ষা, যে কটা পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় চাকরি বিক্রয় অ্যাপ্লিকেন্টের সংখ্যা, একটা পরীক্ষাতে অ্যাপ্লিকেন্টের সংখ্যা দাঁড়াচ্ছে মিনিমাম 20 থেকে 25 লক্ষ। আপনি এটা সরকারি তথ্য, এটা আমার তথ্য না। এই যদি সংখ্যা হয় যে একটা অ্যাপ্লিকেশন বেরোলে এত লক্ষ পরীক্ষার্থী, তার মানে আপনাকে ধরতে হবে এত লক্ষ পশ্চিমবাংলায় বেকার, যাদের কোনো কাজ নেই, যারা হয়তো মুড়ি চপ বিক্রি করার কথা চিন্তা করছেন না কি করছেন আমি জানি না, বা হয়তো পরিবারে কিছু অর্থ আছে সেই দিয়ে নিজের জীবন চালাচ্ছেন। তার মানে তারা কোনো প্রাইভেট সেক্টরে স্যাটিসফ্যাক্টরি কাজ পাননি, গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করছেন, সেখানে এই অবস্থা। তাহলে পশ্চিমবাংলার ভবিষ্যৎটা কোথায় যাবে? আমি বলছি 16 তারিখ থেকে গোটা পশ্চিমবাংলায় 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ রয়েছে। আদৌ কি মানে যে বিশ্বাসযোগ্যতা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, এই শিক্ষা দপ্তর বলুন বা আমাদের রাজ্য সরকারের যে বিশ্বাসযোগ্যতা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, আদৌ কি ফর্ম ফিল আপ করতে উদ্যোগী হবেন? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এই নোটিফিকেশন এবং এই গভর্নমেন্টের স্কিম, এটা ইচ্ছাকৃতভাবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন। আমি এটা কখনোই বলবো না এটা ওনার ইগো স্যাটিসফ্যাকশনের জন্য হয়েছে। কারণ এই 26,000কে চাকরি দিলেও যা হবে, এই 26,000কে চাকরি না দিলেও তাই হবে। এটার সাথে ভোটের কোনো বিষয় নেই। এই 26,000-এর মধ্যে আমি আপনাদের বলে দিই 15,000 যোগ্য আছে। যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে যদি বাঁচাতে না পারে, তারা মুখ খুলবে। আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে, কিছুদিন পরে এই আন্দোলনটা রূপান্তরিত হয়ে যাবে। আপনি আমার কথা মিলিয়ে নেবেন যে আমাদের থেকে টাকা অমুক 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 ব্যক্তিরা নিয়েছে, তারা চাকরি দিয়ে প্রতিশ্রুতি, সেই দিকটা অন্যদিকে চলে যাবে। তাই জন্য ওনাকে, তাদেরকেই বাঁচাতে হবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এবং তৃণমূল নেতারাই আজকাল বলে যে 40 থেকে 50% টাকা দিয়ে চাকরি বিক্রি হয়। সত্যি হয়, এটা কোনো মানে পশ্চিমবাংলায় এটা ফ্যাক্ট।
এবং যেসব ছাত্রছাত্রীরা আশা করে আছেন যে 50,000 ভ্যাকেন্সি বেরোবে, 40,000 ভ্যাকেন্সি বেরোবে, আমাদের চাকরি হবে, আপনাদেরকে আমি একদম বলে দিচ্ছি, হবে না। মদন মিত্র সাহেব তিনি বলেছেন যে 40% চাকরি বিক্রি হয়। এটা আমি, আপনারা মিডিয়াতে চালিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছি, আমার কথা নয়। এবং এটা বিভিন্ন তৃণমূলের নেতারা প্রকাশ্যেই বলে। তাই জন্য যার নোটিফিকেশন ভ্যাকেন্সি তার 50% অলরেডি বিক্রি। কম্পিটিশন হচ্ছে বাকি 50%-এর জন্য, এবং সেই 50%টা আবার কমে 40% হয়ে যাবে আরো যত দিন আসবে, কারণ চাহিদা মানুষের বাড়ছে, মানুষের হাহাকার বাড়ছে, বয়স বাড়ছে। সব থেকে বড় কথা, যে 25 ছিল 10 বছর পরীক্ষা না দিয়ে সে এখন 35 হয়ে গেছে। যুক্তিযুক্ত তার চাহিদা হাউতাস আরো বাড়ছে। এই হয়েছে পশ্চিম বাংলার অবস্থা। তাই জন্য যারা যুবক যুবতী, যারা চাকরি প্রার্থী, যারা ইয়ং ছেলে মেয়ে আছে, তাদের কাছে আবেদন করব, সবাই মিলে রাস্তায় নামুন এবং এটা নিয়ে বলুন যে তাহলে ভাতা সবাইকে দিতে হবে, কেন দেবে না? যদি টেন্টেড ক্যান্ডিডেটরা ভাতা পেতে পারে, তাহলে যারা যারা চাকরি পায়নি তারা কেন? তাদের কি একটাই দোষ যে তৃণমূলকে পয়সা দিতে পারেনি? এটা, এই যুক্তিটা কি করে মানা যেতে পারে? একদম একদম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এতটা সময় আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।